হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। মিউজিয়াম দেখার পর কোথায় কোথায় গেলাম সেই ভিডিওই নিয়ে চলে এলাম আজকে, কারণ একটা ভিডিওতে না হলে অনেক বড় হয়ে যেত। প্রায় 2:30 মতন বাজে আমরা মিউজিয়াম দেখা শেষ করলাম। তারপর চলে যাব 5 মিনিটের হাঁটা পথ। সামনেই আছে সেন্ট্রাল পার্ক। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত সেন্ট্রাল পার্কে, যেটা নিউ ইয়র্কের হার্টও বলা যেতে পারে। একদম মাঝ বরাবর শহরের অবস্থিত। 1857 সালে প্রতিষ্ঠিত এই পার্ক। 843 একর জমি জুড়ে এই পার্কটি অবস্থিত এবং বিস্তৃত। শহরের ব্যস্ত জীবনের মাঝে এটি একটা শান্তির ঠিকানা। তবে একটু এমন সময় এলাম যে পাতা ভরা গাছগুলো আর দেখতে পেলাম না। দেখতেই পারছেন পাতাগুলো সব ঝরে গেছে। হ্যাঁ রে, কি সুন্দর দাঁড়া দাঁড়া কাঠবিড়ালিগুলো। What cat? This cat, guys. So cute. এর ভেতরে রয়েছে সুন্দর সুন্দর লেক, হাঁটার পথ, এছাড়া নানা রকম ফোয়ারাও। মুগ্ধ করা সবুজ থাকে সিজনের সময়। প্রচুর পর্যটক আসে এই সেন্ট্রাল পার্ক দেখতে। তাই আপনারা কখনো প্ল্যান করলে অবশ্যই এই জায়গাটা কিন্তু মিস করবেন না। যেহেতু পাতাগুলো ঝরে গেছে দেখে আমরা আর ভেতরে গেলাম না। মিউজিয়ামে হেঁটে হেঁটে বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম। সেন্ট্রাল পার্ক দেখে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে জায়গাগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তাঘাট, এখানের বড় বড় বিল্ডিং। দিনটা ছিল মেঘলা আকাশ, কুয়াশা আচ্ছন্ন, ঠান্ডাও ছিল বেশ। এখনও কিছু দেখা বাকি আছে। এরপর আমরা চলে যাব সেই বিশেষ জায়গাটি দেখতে, 9/11। মনে আছে সেই দিনগুলোর কথা? না হলে চলুন আবার সেই ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া দিনটার কথা মনে করি আর সেই জায়গাটা নিজের চোখে যেয়ে দেখে আসি। কয়েক মিনিটের হাঁটা পথ। এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো। এই যে পৌঁছে গেলাম আমরা মেট্রো স্টেশনে। নিউ ইয়র্কের ভেতরে ঘোরার জন্য আমরা সব জায়গায় কিন্তু মেট্রো ট্রেনই ইউজ করেছি। ট্রেন জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল আর খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। এই দোকানটার খোঁজ করেছিল গুনগুন। এখানে নাকি চিজ কেক ভীষণ ফেমাস। পৌঁছে গিয়ে আগে আমরা এই চিজ কেক নিয়ে নিলাম। সত্যি বলছি, এত ভালো চিজ কেক কোনো দিনও খাইনি। দারুণ টেস্ট সেই চিজ কেক খেয়ে আবার রওনা দিলাম। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা খাবারের সন্ধানে। তারও সন্ধান গুনগুনি করে রেখেছিল। খুব ফেমাস একটা কফি। সেই কম্বিনেশনটা খেতেই চলে গেলাম। এখানে তো কফির অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, তার মধ্যে এটা নাকি খুব ফেমাস। আর সেই শপটাকেই এখন আপাতত আমরা খুঁজে বেড়াচ্ছি। জায়গাটা ভারী সুন্দর। দিনটা ছিল উইকেন্ড, তাই প্রচুর মানুষ বাড়ির বাইরে। বাচ্চারা খেলাধুলা করছে, মাঝখানে এখানে আইস স্কেটিং করছে। এটা হলো রকফেলার সেন্টার। এই যে গুনগুন দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছে। তারপর আমরা ঢুকে পড়লাম এই বিল্ডিংয়েরই ভেতরে, কারণ শপের লোকেশনটা কিন্তু এখানেই দেখাচ্ছে। ভেতরে গিয়ে শপের ব্যাপারে জানতে চাইলে ওনার কাছে জানতে পারলাম ওটা একটা ফেমাস ফুড ট্রাক। আর সেই ফুড ট্রাক যেহেতু কখন কোথায় সেই ফুড ট্রাক দাঁড়াবে তার কিন্তু কোনো নির্দিষ্ট স্পেস নেই। খুব মনটা খারাপ হয়ে গুনগুন একটু দুঃখী হলো। তারপর ওখান থেকে আমরা চলে এলাম 9/11 মেমোরিয়ালে। এখন আমরা দাঁড়িয়ে আছি 9/11 মেমোরিয়াল ও তার মিউজিয়ামের সামনে। চতুর্দিকে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। সালটা ছিল 2001, 11 সেপ্টেম্বর। সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছে তাদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মিত এবং তাদের নামও
এখানে খোদাই করা আছে। এখানে দুটি বিশাল রিফ্লেক্টিং পুল রয়েছে, যেগুলো টুইন টাওয়ারের স্থানেই তৈরি হয়েছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, গাটা শিংড়ে উঠছিল। 3000 মানুষ শহীদ হয়েছিল ওই সময়। দুটো টাওয়ার একদম ধূলিসাৎ। সেই ধূলিসাৎ জায়গাটিকে সুন্দরভাবে এই রিফ্লেক্টিং পুল তৈরি করা হয়েছে। মিউজিয়াম আছে ভেতরে, কিন্তু আমরা সেটা আর দেখতে গেলাম না। এর পাশেই তৈরি হয়েছে নতুন টুইন টাওয়ার, নতুন বিল্ডিংগুলো, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। তাছাড়া এখানে আরও আছে বিভিন্ন ধরনের আশ্চর্যকর বিল্ডিং। এই যে সামনে একটা দেখুন, কেমন যেন পাখির ডানার মতো। All the tall buildings, big buildings. এটা সেকেন্ড টুইন টাওয়ার যেখানে ছিল সেই জায়গাটা। এখানেও সেম রিফ্লেক্টিং পুল তৈরি হয়েছে আর খোদাই করা হয়েছে এই বিল্ডিংয়ে যারা শহীদ হয়েছিলেন। এখানে বেশ কিছু আমরা ইন্ডিয়ান নামও খুঁজে পেলাম। এই জায়গাটি শুধু যে একটি পর্যটন কেন্দ্র তা কিন্তু নয়, এটি একটি শ্রদ্ধা ও স্মরণের এক নীরব প্রতীক, সকলের স্মৃতিসৌধ। তাই সেই মানুষগুলোকে কোনোভাবে অশ্রদ্ধা হোক এমন কোনো কাজ কিন্তু এখানে গিয়ে করবেন না। পুলিশ সিকিউরিটি কিন্তু এখানে আছে এবং ওনারা বিচক্ষণভাবেই সব কিছু খেয়াল রাখছেন। কেউ যেন এখানে রিলস না করে বা সেরকম কোনো অশ্রদ্ধামূলক কাজ যেন এখানে না করেন। ফটো ভিডিওতে কোনো অসুবিধে নেই, কিন্তু রিলস করা, নাচা এই ধরনের জিনিসগুলি কিন্তু এখানে কোনোভাবেই করবেন না। ফিরে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে চলে গেলাম ডিনারের জন্য। এটা একটা ইতালিয়ান রেস্টুরেন্ট, আর দেখতেই পাচ্ছো এই রেস্টুরেন্টের কত ভিড়। প্রায় দিন 4-5 আগে থেকে আমরা কিন্তু এটা বুকিং করে রেখেছিলাম ডিনারের জন্য। সঙ্গে সঙ্গে গেলে কিন্তু আপনি পাবেন না। তবুও প্রায় মিনিট 15-20 ভেতরে গিয়ে আগে থেকে যে দাঁড়িয়ে থাকতে হলো, তারপর আমরা টেবিল পেলাম। এই জায়গাটারও খোঁজ গুনগুনি করেছিল যে এটা এখানের খুব ফেমাস একটা ইতালিয়ান রেস্টুরেন্ট, তো একদিন ওখানে ডিনার করব। আর এটাই ছিল আমাদের নিউ ইয়র্কে লাস্ট ডে বা লাস্ট নাইট, তাই ডিনারটা এখানেই সারবো বলে এলাম। আর তারপর যা অভিজ্ঞতা হলো, চলো কিছুক্ষণের মধ্যেই সেটা শেয়ার করছি। নিয়েছিলাম একটা করে মকটেল আর বলেছিলাম ওয়াটার দিতে। এই দেখুন, পুরো বরফে ভরা, এত ঠান্ডা, কিন্তু তবুও এখানের মানুষরা প্রচণ্ড ঠান্ডা জল খেতে পছন্দ করে। ওই জন্য যখনই এখানে ওয়াটার বলবেন অবশ্যই উইদাউট আইস কথাটা বলে দেবেন। তারপরেই পৌঁছে গেল আমাদের স্টার্টার। বলেছিলাম ফ্যামিলি পোর্শন, তার জন্য এত স্টার্টার দিয়েছে যে আমরা 4 দিনেও বোধহয় খেয়ে শেষ করতে পারবো না, অনেক কিছু ওয়েস্ট হলো। এছাড়া অর্ডার করেছিলাম চিকেন আর পাস্তা, চিকেনটা লাস্টে ক্যান্সেল করে দিলাম, কারণ এখানে কিন্তু পোর্শনটা সবারই দেখছি বেশ অনেকটা। পাস্তা আমি আর ভিডিও নিতে ভুলে গেছি। ডিনারটা সারলাম যাই হোক করে, বাকি খাওয়ার ওয়েস্ট হলো। ওখান থেকে বেরিয়ে আবার রাউন্ড স্কোয়ার দিয়ে হাঁটতে হাঁটতে চললাম হোটেলের পথে। শেষবারের মতো এই জায়গাটা ঘুরে গেলাম। যত রাতেই আসো একই রকম জমজমাট। নিউ ইয়র্ক থেকে আমরা কোথায় গেলাম সেই গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।